কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রধানমন্ত্রীরা, সরি মাফ করবেন, বিচারপতিরা যে কে বলে সংবিধিবদ্ধ রাজনীতিবিদ, এটাও কিন্তু আমাদেরকে মানে বিচারকের মুখ থেকে শুনতে হয়েছে। আমরা জানি যে এনায়েতুর রহিম উনি বলেছেন যে আমরা যারা বিচারক তারা হচ্ছে সংবিধিবদ্ধ রাজনীতিবিদ। সো তারাও নিজেদেরকে রাজনীতিবিদই মনে করে। তো এখন আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি যেটি বললেন যে এটির একটি সুযোগ নিয়েছে, সুযোগ তো নিয়েছে অবশ্যই, কিন্তু আপনি কি এটা সম্পর্কে একটু আপনার মন্তব্য চাই যে এসটি ইমাম উনি কিন্তু হাসিনের উপদেষ্টা ছিলেন, উনি প্রকাশ্য এভাবে বলেছিলেন যে বিসিএস এ শুধু লিখিত পরীক্ষাটা ঠিক মতো দাও, বাকিটা দেখছি। এখন মানে এই যে বিসিএস, এই যে ক্যাডার সার্ভিসের মধ্যে এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকরা, এদের যে ব্যাপক অংশগ্রহণ, এটাও তো আমার কাছে মনে হয় যে সংবিধান বিরোধী। এবং এই ব্যাপারে আপনার মতামত কি? না, এটা আমাদের প্রধানমন্ত্রী, উনার দরকার হলো ক্ষমতায় থাকা। এখন ক্ষমতায় থাকার জন্য যদি অযোগ্য লোককে যদি উনি চেয়ারে বসিয়ে দিতে পারেন, এবং আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানের যে কমান্ডারগণ গুলো আছে, এই কমান্ডার গুলো যদি যোগ্য সম্পন্ন লোক হয়, তাহলে যিনি যোগ্য সম্পন্ন লোক তার ভিতর কিন্তু দেশপ্রেম ডেফিনেটলি আসবে। কারণ দেশপ্রেমের সাথে যোগ্যতার একটা ইন্টারলিঙ্ক সমন্বয় আছে। কিন্তু যে ব্যক্তি অযোগ্য, তার ভিতর দেশপ্রেম কিন্তু থাকবে না, কারণ তার ভিতর দেশপ্রেম কিন্তু কম থাকবে। তার মানে আপনার হয়তো খেয়াল আছে 2018 সালে যখন আমাদের ইলেকশন কমিশনকে নিয়োগ দেওয়া হবে, তখন একটা সার্চ কমিটি করা হয়েছিল। তখন ওই সার্চ কমিটির ভিতর আমার চেহারাটা মনে আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মহিলা, ডক্টর ফারজানা, তখন ওনাকেও এই সার্চ কমিটিতে রাখা হয়েছিল। তখন ওনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, তখন ওনার এত উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসে উনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন, তাহলে ওনার যেটা চাওয়া পাওয়া একটা সুন্দর নির্বাচন কমিশন উপহার দেওয়া, আমরা সেই ধরনের একটা নির্বাচন কমিশন উপহার দেব। এবং এইটার বিনিময়ে আমরা 2018 সালে যে কমিশন পেয়েছিলাম, ওই যে নুরুল হুদা কমিশন, এবং তারা দিনের ভোট ওই যে রাতে করেছিল। এবং 2024-এ যে কমিশন নিয়োগ করা হয়েছে, এই কমিশনের প্রধান ছিলেন কিন্তু বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করি যে 2014 সালে যে নির্বাচন কমিশন, এই 2014 সালের নির্বাচন কমিশনে সার্চ কমিটির হেড ছিল কিন্তু বিচারপতি মাহমুদ হোসেন, যিনি পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছিলেন। তার মানে উনি হাইকোর্ট ডিভিশনে জাজ থাকার সময় ওনাকে বলা হয়েছিল আপনাকে একটা নাটক মঞ্চস্থ করতে হবে, এবং এই নাটকটা যদি আপনি সুন্দরভাবে মঞ্চস্থ করেন, তাহলে আপনাকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি করা হবে। এবং উনি 2014 সালে যে ইলেকশন কমিশন, ওই রাকিব কমিশনকে নিয়োগ দেওয়া হলো বিচারপতি মাহমুদ হোসেন। 2018 সালে উনি যখন অ্যাপিলেট ডিভিশনে, তখন আর কোনো বিচারপতিকে খুঁজে পাওয়া গেল না। আবার ঘুরে ফিরে সেই বিচারপতি মাহমুদ হোসেন, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ওনাকে 2018 সালে সার্চ কমিটির প্রধান করা হলো। এবং ওনাকে একইভাবে বলা হলো যে আপনি 2014 সালে যে নাটকটা মঞ্চস্থ করেছিলেন, এটিতে আমরা সফল হয়েছি, এবং 2018 নাটকটাও যদি আপনি আরো সুন্দরভাবে মঞ্চস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য প্রধান বিচারপতির পদ, আপনার এটা প্রধান বিচারপতির পদ ঠিক করা আছে। এবং 2018 সালে যে নির্বাচন কমিশন, ওই যে নুরুল হুদা কমিশন, এই কমিশনকেও কিন্তু প্রধান বিচারপতি মাহমুদ হোসেন অ্যাপিলেট ডিভিশনের জাজ থাকার সময় সার্চ কমিটির হেড হিসেবে নিয়োগ দিয়েছে। তার মানে 2014-তে উনি নিয়োগ দিয়েছেন, 2018-তে উনি নিয়োগ দিয়েছেন, এটার বিনিময়ে উনি চিফ জাস্টিস হয়েছেন। এবং এই 2024 সালে যে ইলেকশন কমিশন, এটা হলে বর্তমান যিনি প্রধান বিচারপতি, যিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, উনি তখন অ্যাপিলেট ডিভিশনের জাজ, ওনাকে তখন বলা হলো যে আপনার জন্য প্রধান বিচারপতির পদ রেডি আছে, আপনি প্রধান বিচারপতি মাহমুদ হোসেন যেভাবে 2014-তে নাটক করেছে, 2018-তে নাটক মঞ্চস্থ করেছে, আপনি 2024-এ যদি নাটক মঞ্চস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য প্রধান বিচারপতির পদ আপনার এটা নিশ্চিত। এবং উনি এখনকার যে প্রধান নির্বাচন কমিশন, আওয়াল কমিশনকে কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে তার নাম প্রস্তাব করা হয় না। এই সরকারি আইন করেছিল
যে নির্বাচন কমিশনার নিয়োগ বিধিমালা 2024 এখানে বলেছিল যে কোনো কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দল থেকে প্রস্তাব আসতে হবে। ওয়ারাজ আওয়াল সাহেবের নাম কেউই প্রস্তাব করে নাই, শুধুমাত্র ডাক্তার জাফরুল্লাহ প্রস্তাব করেছিল, কিন্তু ডাক্তার জাফরুল্লাহ কোন রাজনৈতিক দলকে বিলং করে না, কোন রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে না। তার মানে এই যে ওবায়দুল হাসান যে আওয়াল সাহেবকে যে নিয়োগ দিলেন, এটিও কিন্তু এটিও কিন্তু বেআইনি হয়েছে, এবং রাষ্ট্রপতি যে তাকে নিয়োগ দিয়েছে এটি কিন্তু অসাংবিধানিক হয়েছে। তো এখন এই যদি অবস্থা হয়, তাহলে আপনি যেটা বললেন যে এনায়েতুর রহিমের যে বক্তব্য এবং তার যে ভিডিও দেখেন ভাইরাল হয়েছে, এবং তিনি যে স্টাইলে কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে উনি মস্ত বড় একজন রাজনীতিবিদ দেন টু দা জাস্টিস অফ দা অ্যাপিলেট ডিভিশন। এটা হচ্ছে সমস্যাটা। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে অ্যাপিলেট ডিভিশন থেকে এখন 4 সপ্তাহের একটা স্থিতি অবস্থা দেওয়া হয়েছে, এটার অর্থ হচ্ছে যে এই 4 সপ্তাহ যে আদেশটা দেওয়া হয়েছে, মানে অ্যাজ ইফ হাইকোর্ট কোনো জাজমেন্টই দেয় নাই, তার মানে এটা আগের অবস্থা বহাল থাকবে। আগের অবস্থা বহাল থাকবে, এটা আসলে একটা নাটক। এটা দিয়ে স্টুডেন্টদেরকে বলা যে ঠিক আছে, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এটার এই আগামী 4 সপ্তাহ এটার কোনো ইফেক্ট নাই, তোমরা হলে ফিরে যাও, তোমরা বাসায় ফিরে যাও। এরপরে আমাদেরকে শেখ হাসিনা যেভাবে নাটক মঞ্চস্থ করতে বলেছে, আমরা অর্ধেক মঞ্চস্থ করে ফেলেছি, বাকিটা আমরা মঞ্চস্থ করব, এবং তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো। এখন প্রশ্ন আসতে পারে, আপনি তোমাকে ফার্দার প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে আদালতকে যে শেখ হাসিনা ব্যবহার করছে, নাটকটা মঞ্চস্থ করছে, এর পিছনে কি কোনো বড় কোনো কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিনা? আমি ডেফিনেটলি বলবো বড় দুইটা ইস্যু বা 3টা ইস্যু আড়াল করার চেষ্টা করেছে। মেইনলি বড় 2টা ইস্যু। একটা হচ্ছে তারা ভেবেছিল ভারতের সাথে যে অসম চুক্তি এবং ট্রেন বা রেলের যে চুক্তিটা, মানে ভারত ভেবেছিল বা শেখ হাসিনা ভেবেছিল যে 18 কোটি জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে রাস্তায় নেমে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। এটা একটা ইস্যু। আরেকটি ইস্যু, আপনার হয়তো খেয়াল আছে ইলেকশনের পরে আওয়ামী বুদ্ধিজীবী খ্যাত ডক্টর ফরাশ উদ্দিন, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং যিনি এইবার নমিনেশন চেয়েছিলেন সিলেট 1 আসন থেকে, এবং উনি ধারণা করেছিলেন যে উনি অর্থমন্ত্রী হবেন। তো যেহেতু ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই, এই কারণে উনি বলেছিলেন যে আমি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে এমন তথ্য জানি যেটা বললে একটা বিপ্লব হয়ে যাবে, এবং আই মাইট বি অ্যাসাসিনেটেড। কিন্তু ওইটা আসলে যেটা বলেছিল যে এই যে আপনি দেখেন গত 1 সপ্তাহ ধরে পত্রপত্রিকায় যে নিউজ আসছে যে $23.4 বিলিয়ন আমাদের রপ্তানি আয়ের কোনো হিসাব নাই, হাওয়া হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে। আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমার এই বিষয়ে একটা ছোট্ট শেষ প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে কোটা বিরোধী আন্দোলনটি, যে আপনি একটু হিং দিয়েছেন, যে এটি মানে এই ছাত্রদেরকে তারা স্বতঃস্ফূর্ত স্বাভাবিক আন্দোলন, নাকি এর পিছনে কূট, আমি এর আগে বলেছি যে একটা কূট রাজনৈতিক চাল। সো আপনি যেটা এখন বলছেন, এই কূট রাজনৈতিক চাল যে কোনো কিছু আড়াল করা, তো তাই যদি হবে তাহলে এই মানে এটা এই কোটা বিরোধী আন্দোলনের ভবিষ্যৎটা কি হবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, এক হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনটা স্বাভাবিক কিনা, আমি মনে করি এটা স্বাভাবিক, কিন্তু এই কচি বা কোমল ছেলে মেয়ে এরা বুঝতে পারছে না, এদেরকে ব্যবহার করা হচ্ছে। কবি হাসান হাফিজ তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তার মানে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণ প্রত্যেকে দেখেন কত স্বার্থপর হয়ে গেছে। স্বার্থপর, ধরেন আমার বয়স এখন 55, আমি স্বার্থপর হতে পারি, আরেকজনের বয়স 60, সে স্বার্থপর হতে পারে, আরেকজনের বয়স 70, সে স্বার্থপর হতে পারে। কিন্তু যে বাচ্চার বয়স 18 থেকে 25 বা 18 থেকে 30, সে যদি স্বার্থপর হয় তাহলে ওই জাতির ধ্বংস অনিবার্য। এই যে এখন ছাত্ররা যে আন্দোলনটা করছে, এই আন্দোলন তো একটা ছোট্ট একটা ইস্যু, তাদের একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে তারা আন্দোলন করছে। বরং আন্দোলনটা হওয়া উচিত ছিল কি, যে এটা 1 দফা 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে, এবং এটার একমাত্র সমাধান শেখ হাসিনার পদত্যাগ এবং পদত্যাগ। আপনি দেখেন এই আন্দোলন সফল হবে না এই কারণে সেটা হলো যে বিএনপি, জামাত সহ বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনকে কিন্তু সমর্থন দিয়েছে, এবং এই আন্দোলনের কিছু নেতা আবার বিবৃতি দিচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আমরা সমর্থন চাই না।
আবার তারা আবার এটাও বলছে, বড় গলায় বলছে যে এর ভিতর থেকে কোনো থার্ড পার্টি বেনিফিট নেই, সেটা আমরা আশা করি না। তার মানে ওনারা একটা মহাভারত একটা বিশুদ্ধ করে ফেলছে যে বিএনপি এবং জামাত তার একটা ধর্ষিতা নারী, যে তাদের সাথে এক টেবিলে খাওয়া যাবে না, তাদের সাথে একসাথে মেশা যাবে না, তাদের সাথে সমাজে মেশা যাবে না। ওনারা কি বলছেন? কোটা বিরোধী আন্দোলন করছেন। কি আন্দোলন? যে সরকার অবৈধ, যে সরকার অসাংবিধানিক, যে সরকার গায়ের জোরে 16 বছর ক্ষমতায়, ভার্চুয়ালি 18 বছর ক্ষমতায়, সেই সরকারের কাছে আপনি কোটা বিরোধী বা কোটা প্রথা বাতিল বা সংস্কারের দাবি তুলছেন। আমি তো মনে করি যে এই ছাত্র যারা আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে। বাট বিএনপি, জামাত সহ অন্য যে সমস্ত বিরোধী দল তাদেরকে সমর্থন করছে, এই সমর্থন নিয়ে এই আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করে এক দফার দাবিতে যে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা ছিল। বিশেষ করে এই যে কোটা বিরোধী আন্দোলনের সাথে দেশ বিরোধী যে চুক্তি করলো, স্বাধীনতা সার্বভৌমত্বের যে চুক্তি করলো, এবং আমার রিজার্ভ যে $10 বিলিয়ন হাওয়া হয়ে, এখন আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হলো 4 থেকে 3 বিলিয়ন, 3 থেকে 4 বিলিয়ন। তাহলে দেশ এত বড় একটা খারাপ একটা দুর্যোগের অবস্থায় এই শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার নিয়ে গেছে। তাহলে আমি তো মনে করি ছাত্রদের সেই কবি হাসান হাফিজের এই কবিতাটাকে তাদেরকে লালিত করা উচিত, এবং তাদের বলা উচিত যে এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমার দেখেন এই ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা তাদেরকে বিপথে পরিচালিত হচ্ছে, এবং বিপথে সরকার কিন্তু ব্যবহার করছে এই আপনাদের এই যে রিজার্ভ এবং ভারতের সাথে যে অসম চুক্তি, এইটাকে আড়াল করার জন্য, মানে এই দুইটা ইস্যু নিয়ে যাতে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব রাস্তায় নেমে না আসে, 18 কোটি জনগণ যাতে রাস্তায় নেমে না আসে, এটাকে ঢাকা দেওয়ার জন্য, এটাকে আড়াল করার জন্য আদালতকে ব্যবহার করছে, এবং আদালত সুন্দরভাবে ব্যবহৃত হচ্ছে। আমার শেষ আনসারটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি? এই আন্দোলনের ভবিষ্যৎ হচ্ছে এই আন্দোলনটা আগামী 1 থেকে 1.5 মাস বা 2 মাস আদালতকে ব্যবহার করবে, এবং একসময় শেখ হাসিনাই এই সমস্ত নেতাদেরকে গণভবনে ডাকবে, গণভবনে ডেকে বলবে। এবং আপনি দেখেন হাইকোর্ট কিন্তু ইতোমধ্যে সুর পরিবর্তন করে ফেলেছে। হাইকোর্ট কিন্তু প্রথমে যে শর্ট জাজমেন্ট দিয়েছিল, সেখানে বলেছিল মুক্তিযোদ্ধা 30% কোটা যেটা বাতিল করা হয়েছে, মানে গভর্নমেন্ট যেটা বাতিল করেছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। এখন দেখেন তাদের যে পূর্ণাঙ্গ জাজমেন্টের যে আংশিক জাজমেন্ট, সেখানে কিন্তু হাইকোর্ট সুট পরিবর্তন করেছে, এবং তারা বলেছে যে রায়ে যে এখন যে জাজমেন্টটা প্রকাশ করেছে, সেখানে বলেছে রায়ে সব কোটা বজায় রাখতে বলা হয়েছে, তবে প্রয়োজনে সরকার তা কমাতে বা বাড়াতে পারবে। এর জন্য তো টিটো রহমান তো উচ্চ আদালত লাগে না, এর জন্য তো হাইকোর্ট লাগে না। এটা যে কোটা প্রথা বাড়াতে বা কমাতে পারে, এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকারই তো পারে। এবং 2018 সালে ছাত্ররা যে আন্দোলন করেছিল, এবং তাদের তো দাবি ছিল যে আমরা সম্পূর্ণ বাতিল চাই না, আমরা চাই এটাকে সংকুচিত করে এটা 5 থেকে 10% আনার জন্য। তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আদালত পর্যন্ত যাওয়া লাগে না, এটা তো সরকার তো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। আসলে এটা আদালতকে ব্যবহার করে এই যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ যে $10 বিলিয়ন, মানে 1 লক্ষ কোটি টাকা জয় বাংলা হয়েছে অথবা তারা পাচার করে ফেলেছে, এইটাকে ঢাকা দেওয়ার জন্য, আর এই ভারতের যে অসম চুক্তি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘনের চুক্তি, এই দুটাকে আড়াল করার জন্য শেখ হাসিনা একটা স্কোপ খুঁজতেছিল। সেই স্কোপটা ছাত্রদেরকে দিয়ে দিয়েছে, এবং ছাত্ররা মনে হচ্ছে যে তারা বিশাল কিছু জয় করে ফেলছে। এই শেখ হাসিনার যে স্বৈরতন্ত্র, শেখ হাসিনার যে স্বৈর শাসক, এবং দেশ যে একটা একনায়কতন্ত্র, এবং দেশ এটা ধ্বংসের কিনারায়, সেখানে ছাত্ররা তাদের ছোট একটা ইস্যু নিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এবং তারা ব্যবহৃত হচ্ছে, এবং আদালতকে ব্যবহার করা হচ্ছে, এবং আদালতে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে।